আসসালামু আলাইকুম সবাইকে এমএস ইংলিশ একাডেমির আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা আরো একটি গ্রামাটিক্যাল বিষয় নিয়ে হাজির হয়েছি, চেঞ্জিং সেন্টেন্সের। এর আগে আমরা ডিগ্রি চেঞ্জটা দেখাইছি, মাত্র 3টা রুলস দিয়ে কিভাবে ডিগ্রি চেঞ্জ করা যায়। আজকে আমরা শিখবো হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ তোমরা যারা নাকি ষষ্ঠ থেকে একাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী আছো তাদের জন্য কিন্তু এই ইন্টারোগেটিভ থেকে একটা না একটা প্রশ্ন সবসময় আসে পরীক্ষায়। কিন্তু আমাদের দুঃখের বিষয় হলো মাত্র 10 মিনিটের একটা ক্লাসে আমরা 4টা রুলসের মাধ্যমে টোটাল যত ধরনের ইন্টারোগেটিভ আছে সবগুলো শেষ করে দিব। তোমরা জাস্ট 10টা মিনিট আমার সাথে থাকো, তাহলে আজকের পর থেকে তোমাদের আর কখনো এই চেঞ্জিং সেন্টেন্সের ইন্টারোগেটিভ যে পার্টটা আছে এটা নিয়ে কখনো সমস্যা হবে না, বিশেষ করে যারা এসএসসি পরীক্ষার্থী আছো। আচ্ছা, তাহলে আমরা দেখি প্রথমত আমি এখানে 4টা রুলস লিখে রাখছি আমাদের ভিডিওটা একটু ছোট করার জন্য, কারণ যদি আমি এখানে প্রতিটা লিখে লিখে দেখাই তাহলে অনেকটা সময় লাগবে। প্রথম যে জিনিসটা আছে আমাদের অক্সিলারি ভার্ব থাকলে, আমাদের প্রথম বিষয়টা হলো কি অক্সিলারি ভার্ব থাকলে। আমরা সবাই জানি অক্সিলারি ভার্ব কি am is are was were, এরপর হ্যাভ হ্যাজ ক্যান কুড ডু শুড মে মাইট, যত ধরনের ভার্ব আছে সবগুলোকে আমরা অক্সিলারি ভার্ব বলি, অথবা হেল্পিং ভার্বও বলতে পারো। তো তোমরা কখনো যদি দেখো যে বাক্যের ভিতরে ইন্টারোগেটিভ করার সময় অক্সিলারি ভার্বটা আছে, তাহলে চেঞ্জিং সেন্টেন্স ইন্টারোগেটিভ করার সময় তোমাকে এই ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে। সিম্পল কথা, এই ভার্বটাকে সাবজেক্টের আগে আনতে হবে। আরেকটা জিনিস মনে রাখবা, যদি কখনো নট না থাকে নট দিতে হবে, আর যদি নট দেওয়া থাকে তাহলে নট দেওয়া যাবে না। এইটাই হলো পার্থক্য। তাহলে এই বাক্যের ভিতরে অক্সিলারি ভার্ব দেওয়া আছে কিন্তু কি নাই, নট নাই। এজন্য আমাদের এখন কি করতে হবে, এই ভার্বটার সাথে একটা নট ইউজ করতে হবে। ইজটাকে কি হয়ে গেল, ইজেন্ট। এরপর যা আছে তাই, হির জায়গায় হি, ওয়েটিং এর জায়গায় ওয়েটিং, এরপরে হিয়ার এর জায়গায় হিয়ার। ইন্টারোগেটিভ যেহেতু আমরা করতেছি সেক্ষেত্রে ইন্টারোগেটিভ চিহ্নটা দিতে হবে। তার মানে একবারে সিম্পল, যখন আমরা অক্সিলারি ভার্ব পাবো এই বাক্যটাকে করা কোনো বিষয় না। যেমন ধর আমি যদি আরেকটা উদাহরণ দিই, হি ক্যান ডু ইট, সেটা করতে পারে, জাস্ট এটাকে ইন্টারোগেটিভ আসলো। আমরা ইন্টারোগেটিভ করার সময় মাত্র 2টা জিনিস খেয়াল রাখবো। এক নাম্বার হলো আমাদের ওই বাক্যের ভিতরে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা, যদি থাকে আমাদের এই পাশে কত বড় আছে এগুলো আমরা দেখবো না, তাহলে এই ভার্বটাকে আমরা সামনে নিয়ে আসবো আগের মতোই। তাহলে ক্যান নট নাই, এই জন্য আমি একটা কি দিলাম, নট দিয়ে দিলাম। ক্যান নট হি ডু ইট, এই যে আমরা এখানে একটা ইন্টারোগেটিভ চিহ্ন দিয়ে দিলাম। সিম্পল। এখন ধরো তোমার এখানে যদি নট থাকতো, হি ক্যান নট থাকতো, তাহলে তো আমরা এখানে কি দিতাম না, নট দিতাম না। বসো তুমি বসো। তাহলে এইখানে দেখো এখানে নট আগে ছিল না, তখন আমরা নট দিছি। এখন আমি বললাম হি ক্যান নট ডু ইট, তাহলে আমি কি করতে পারবো না, এখন এখানে নট দিতে পারবো না। নট থাকার কারণে এখানে নট দিতে পারবো না। এখন বাক্যটা কি হবে, ক্যান হি ডু ইট। সিম্পল। এখন আছে 2 নম্বর রুলসটাই, যদি আমাদের অক্সিলারি ভার্ব না থাকে বাক্যের ভিতরে, যেমন ধরো বাক্যটা একটা আমি 2টা উদাহরণ এখানে লিখে রাখছি। 1 নম্বর দেখো, দে গো হোম, ছোট করে লিখছি। এই বাক্যে আমাদের আসলে ইন্টারোগেটিভ করার সময় এই পাশে কত বড় বাক্য আছে সেটা দেখার বিষয় না। এখন আমরা দেখবো যেহেতু ভার্ব নাই, অক্সিলারি ভার্ব না থাকলে আমাদের 3টা ভার্ব মুখস্থ করতে হবে। যে অক্সিলারি ভার্ব যখনই আমরা পাবো না 3টা ভার্ব বসবে, একটা হলো ডু ডাস, আরেকটা হলো ডিড বসবে। তো ডু ডাস কখন বসবে, যখন আমরা বাক্যের ভিতরে ভার্ব 1 পাবো তখন আমরা ডু ডাস বসাবো, আর যখন আমরা ভার্ব 2 পাবো তখন আমরা ডিড বসাবো। তাহলে দেখো এই বাক্যে এটা কি আছে, ভার্বের 1 নম্বর ফর্ম আছে, তাহলে অবশ্যই ডু অথবা ডাস। এখন তোমাদের প্রশ্ন হলো যে স্যার কোথায় ডু বসাবো, কোথায় ডাস বসাবো? এটার সিম্বল উত্তর হলো, তুমি যদি ভার্বের সাথে একটা এস অথবা ইএস পাও, এস অথবা ইএস পাও, তাহলে তুমি ডাস বসাইবা, তাহলে তুমি ডাস বসাইবা। আর যদি কিছু ভার্ব 1 আছে কিন্তু এস অথবা ইএস নাই তাহলে ডু বসাইবা। যেমন ধরো এখানে ভার্ব 1 আছে কিন্তু কি নাই, এস বা ইএস নাই, তাহলে অবশ্যই কি হবে, ডু হবে। আর বলছিলাম যদি বাক্যে নট না থাকে তাহলে ভার্বের সাথে কি লাগবে, একটা নট দিতে হবে। আমি নটের কন্ট্রাকশন ফর্ম ব্যবহার করলাম, এন অ্যাপোস্ট্রফি টি। এরপর আমাদের যা আছে তাই, দে গোর জায়গা গো, এরপর হোমের জায়গায় হোম, শেষে ইন্টারোগেটিভ একটা চিহ্ন দিয়ে দিবা। সিম্পল। ধরো আমি আরেকটা উদাহরণ এখানে লিখে রাখছি, এটাও দেখো এখানে কোনো আমাদের অক্সিলারি ভার্ব নাই, এখানে গো ভার্বটা আছে ভার্বের 1 নম্বর ফর্ম, কিন্তু গো ভার্বের সাথে কি আছে, একটা ইএস আছে, তাহলে এস বা ইএস থাকলে জানি কি হয়, ডাজ হয়। গুড, ডাজ হয়। যেহেতু এই বাক্যের ভিতরে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, অর্থাৎ নেগেটিভ নট নাই, তাহলে আমাদের এখানে একটা নট দিতে হবে। আমি কন্ট্রাকশন ব্যবহার করলাম, এন অ্যাপোস্ট্রফি টি, এরপরে হি, এরপরে গো হোম,
এখন তোমাদের প্রশ্ন যে স্যার আপনি ইয়েসটা দিলেন না কেন? এই জিনিসটা মনে রাখো, ডো ডাজ ডিড এর পরে কখনো যদি মেইন ভার্ব বসে তাহলে ভার্বের এক নাম্বার বসবে। কোন সময় এস বা ইয়েস অথবা ভার্বের সাথে আইএনজি অথবা ভার্ব টু অথবা ভার্ব থ্রি এগুলো কিচ্ছু বসবে না। ডু ডাজ ভার্বে যখনই সেন্টেন্সে ব্যবহার হবে এরপরের যে ভার্বটা ব্যবহার হবে তার বেস ফর্ম বসবে। আর বেস ফর্মের সাথে কখনো এস থাকে না, ইয়েস থাকে না, আইএনজি থাকে না, এগুলো কোনোটাই থাকে না। অর্থাৎ মেইন ফর্মটা তুমি দিয়ে দিবা, সিম্পল। এখন আসি আমাদের ডিডের ব্যবহার। আমরা ডিডের ব্যবহারটা একটু দেখানোর জন্য আমাদের আরেকটু মুছে দেই। এখানে দুটো উদাহরণ আমরা ডিড দিয়ে একটা দেখাই। আমরা ডিড কখন ব্যবহার করব? যখন আমরা ভার্ব টু ইউজ করব। যেমন ধরো আমি যদি বলি হলো ইউ ওয়েন্ট টু স্কুল। আচ্ছা, এই বাক্যটাকে যদি আমি কি করতে চাই, ইন্টারোগেটিভ করতে চাই, দেখো ইন্টারোগেটিভ করার জন্য দেখো অক্সিলিয়ারি ভার্ব নাই এখানে। এই বাক্যের ভিতরে কি আছে? ভার্ব টু আছে। গোর 2 নাম্বার ফর্মটা গো, পয়েন্ট, গন। তো যেহেতু আমাদের কয় নাম্বারটা আছে? 2 নাম্বারটা আছে, তাহলে আমাদের কি আনতে হবে বলো? ডিড আনতে হবে। কোথায় আনতে হবে? সাবজেক্টের আগে আনতে হবে। কোনো নট নাই, এজন্য আমি একটা নোট দিয়ে দিলাম অ্যাপোস্ট্রফি টি। এরপর ইউর জায়গায় ইউ। এরপরে দেখো এই ভার্ব টুটা হয়ে গেল গো। এই জায়গাটায় ছাত্রদের ভুল হয়, তোমাদের ভুল করার জায়গাটা এটা, খুব ভালো করে খেয়াল করো যে কেন আমরা ওয়াইনটাকে গো বানাইলাম। আমি তোমাদেরকে কিন্তু বলেছি যখনই আমরা সেন্টেন্সের ভিতরে ডু, ডাস অথবা ডিড কে ভার্ব হিসেবে আনবো তখন এরপরে ভার্ব ওয়ান ছাড়া কোনো কিছু ব্যবহার হয় না। এজন্য তোমাদের মনে রাখতে হবে ডো ডাস ডিড এর পরে সবসময় ভার্ব ওয়ান বসে। এজন্য আমাদের এই ডিড আনার কারণে এটা হয়ে গেছে গো, সিম্পল। তাহলে আমাদের 1 নাম্বার 2 নাম্বারটা চলে গেল। এখন আমাদের 3 এবং 4 এই জিনিসটা আমরা একটু দেখি। আচ্ছা, আমি রুলসটা নিচেই থাক, আমি উপরে কিছু উদাহরণ দিই। আমি উপরে উদাহরণ দিলে তোমরা খুব ইজিলি বুঝতে পারবা। এটা খেয়াল করো, এখানে 6টা ওয়ার্ড তোমাদের মুখস্থ করতে হবে। এভরিবডি, এভরিওয়ান, অল থাকলে হু বসে, আর নোবডি, নো ওয়ান, নান থাকলেও হু বসে। কিন্তু এভরিবডি, এভরিওয়ান, অল এর সাথে হুর পরে একটা ডো নট, ডাজ নট, ডিড নট এর ব্যবহার আছে, এরপর বাকি অংশ। কিন্তু নোবডি, নো ওয়ান, নান এটার সাথে শুধু হো, এরপর বাকি অংশ। উদাহরণ দিলে আরেকটু ক্লিয়ার হবে। আমি প্রথমে একটা উদাহরণ দেই। যেমন ধরো আমি এভরিবডি দিয়ে একটা উদাহরণ দেই। এভরিবডি goes to ঢাকা। আচ্ছা, দেখো এইখানে যদি আমাদের বলো এটাকে ইন্টারোগেটিভ করতে বলছে, আমি শর্ট ফর্ম ব্যবহার করলাম। যেহেতু এভরিবডি আছে তো শুরুতে খেয়াল রাখবা এভরিবডি, এভরিওয়ান, অল থাকলে আমাদের হু ব্যবহার হয়। তাহলে আমরা কি ব্যবহার করব? হু ব্যবহার করব। হুর পরে ডু নট, ডাজ নট, ডিড নট। তাহলে দেখো তো সেম ভার্বের ওয়ান আছে, ভার্ব ওয়ান থাকলে আমরা কি ব্যবহার করব? ডু অথবা ডাজ, আগের মতোই। আর যেহেতু এখানে এস বাই এস আছে তাহলে আমাদের নিতে হবে কি? ডাজেন্ট নিতে হবে। কি নিতে হবে? ডাজেন্ট। তাহলে হু ডাজেন্ট শেষ। এরপর কি বলছি? বাকি অংশ। বাকি অংশ বলতে এই এভরিবডি এই শব্দটা বাদ দিয়ে, অর্থাৎ যেগুলো এখানে লেখা আছে এভরিবডি, এভরিওয়ান, অল, এগুলো বাদ দিয়ে বাকি অংশ হয়। এটার বাকি অংশ বুঝবা কিভাবে? নোবডি, নো ওয়ান, নান এটা বাদ দিলেই বাকি অংশটা থেকে যাবে। তাহলে এইটার জন্যই তো হু বসছে। এখন বাকি অংশ কি? গোস টু ঢাকা। কিন্তু আমাকে এখানে গোস টু ঢাকা লেখা যাবে না, লিখতে হবে গো টু ঢাকা। আচ্ছা, গো টু ঢাকা হওয়ার কারণ কি বলো? অবশ্যই তোমরা বুঝে গেছো যে আমরা একটু আগে বলছিলাম যখনই আমাদের ভার্বের ভিতরে ডু ভার্ব অথবা ডাজ ভার্ব অথবা ডিড ভার্ব আসবে এরপরে এস বাই এস, আইএনজি অথবা ভার্ব টু, ভার্ব কিচ্ছু দেওয়া যায় না, শুধুমাত্র ভার্বের 1 নম্বরটা দেওয়া যায়। তোমরা কিন্তু এই রুলস গুলো পারো, এতটুক দাও, কিন্তু তোমাদের ভুলটা কিন্তু এখানে হয়ে যায়। এজন্য তোমাদের বাক্যগুলো কি হয়? কাটা হয়। এখন আসি সর্বশেষ, আমরা নোবডি, নো ওয়ান, নান এইটা যদি আমরা একটু দেখাই। আচ্ছা, আজান হচ্ছে, আমরা খুব তাড়াতাড়ি ক্লাসটা শেষ করে দেই। দেখো এখন নোবডি আছে, তাহলে নোবডি, নো ওয়ান, নানের জন্য আমরা একটা ব্যবহার করবো, সেটা হলো হু। তাহলে আমরা জাস্ট হু ব্যবহার করলাম। এরপরে বলা আছে বাকি অংশ, তাহলে এইটা বাদ দিলে বাকি অংশ কি থাকে? ক্যান ডু ইট। এটা আরো সহজ। এখন যদি আমি নান দিয়ে একটা উদাহরণ দিই, নান শুড
ওয়েট হিয়ার, ধর এটাকে ইন্টারোগেটিভ করতে বলছে। এখন দেখো নান আছে, তাহলে কি বসবে? হু বসবে। এবার বাকি অংশ কি? হু শুড ওয়েট হিয়ার, সিম্পল। ওকে, যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই গ্রামার পার্টটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিবা। ধন্যবাদ সবাইকে।